চিকিৎসক ধর্ষণ খুন সেমিনার রুমে পুলিশের সামনেই বহিরাগত ভিড়। মা বাবাকে দেহ দেখতে বাধা দেওয়া হলো, অথচ সেমিনার রুমে বহিরাগতরা পৌঁছে গেল। বসিয়ে রাখা হলো মা বাবাকে। মৃতার মা অভিযোগ করছেন প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। 12:30টার সময় তারা গেছিলেন, 3টের সময় তাদের মেয়ের দেহ তাদের দেখতে দেওয়া হয়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেইখানে বাকিরা প্রবেশ করলো কিভাবে? পুলিশের সামনেই ঘটনাস্থলে ভিড়। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই অপরাধস্থল, এই প্লেস অফ অকারেন্স, সেটা সুরক্ষিত আছে তো? ধর্ষণ খুনের পর যেখানে চিকিৎসকের দেহ, এত ভিড় সেখানে হয় কিভাবে? কতটা সুরক্ষিত আছে এই অবস্থায় অপরাধের তথ্য প্রমাণ? সঙ্গত কারণে এই প্রশ্নগুলো বড় হয়ে সামনে আসছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবা যেখানে তারা 12:30টায় হাসপাতালে পৌঁছচ্ছেন, মেয়েকে তারা দেখতে পাচ্ছেন 3টের সময়, বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি তখন মেয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে তারা বসেছিলেন, সেখানে এই সেমিনার রুমে এতজন প্রবেশ করলো কি করে? এক। আর দুই হচ্ছে, বহিরাগতরা যারা এই হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্তই নয়, তারা কি করে ঢুকতে পারলো? কারা তারা? একেবারেই তাই। একাধিক ছবি এমন রয়েছে যাদেরকে যারা আন্দোলনকারী পড়ুয়ারা রয়েছেন তারা চিহ্নিত করছেন যে আরজি করের কেউ তারা নন। তারা কারা? আমরা সকালবেলায় দেখিয়েছিলাম যে একজন আইনজীবী রয়েছেন, সবুজ জামা পরে বা সবুজ টি শার্ট পরে, তার পরিচয় জানা গিয়েছে শান্তনু দে। তিনি হচ্ছেন একজন আইনজীবী। সেই আইনজীবীর সম্পর্কে পুলিশও পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাকে ওখানে রাখা হয়েছিল। পুলিশের এখানে অনুমতির কোনো বিষয় ছিল না, হাসপাতাল তাকে ওখানে থাকার অনুমতি দিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই দায়টা আরজি করের কোর্টে ঠেলে দিয়েছে পুলিশ বলটা। এবার আরও একজনের ছবি সামনে এলো, যে ওই শান্তনুদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে দেখা যাচ্ছে তিনিও একটি সবুজ জামা পরে রয়েছেন। তার পরিচয় সম্পর্কে যেটা আন্দোলনকারী আরজি করের আন্দোলনকারী পড়ুয়ারা তার যে পরিচয় জানাচ্ছেন, যে ওই ব্যক্তির নাম নাকি বিবেক ভক্ত। বিবেক ভক্ত তিনি একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক তিনি, এবং যেটা আন্দোলনকারী পড়ুয়াদের সূত্রেই আমরা জানতে পারছি যে তার নাকি কর্মস্থল বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে ফরেন্সিক মেডিসিন বিভাগে তিনি কর্মরত রয়েছেন বলে দাবি করছেন আন্দোলনকারী পড়ুয়ারা এবং আন্দোলনকারী চিকিৎসকেরা। এবং এই বিবেক ভক্তর পরিচয় সম্পর্কে আরও যেটা জানা যাচ্ছে যে বিবেক ভক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS পাস করা, এবং তারপরে আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে ফরেন্সিকে MD করেন তিনি, এবং তারপর তার পোস্টিং হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ, যেখানে তিনি বর্তমানে কর্মরত রয়েছেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে। তাহলে স্বাভাবিকভাবে এই যখন তথ্যগুলো আন্দোলনকারী চিকিৎসকদের কাছ থেকে উঠে আসছে, তাহলে এই প্রশ্নটাও কিন্তু তারা তুলছেন আন্দোলনকারী চিকিৎসকেরা, যে একজন ব্যক্তি যিনি বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত, স্বাভাবিকভাবেই তিনি বহিরাগত আরজি করে। সেই ব্যক্তিটি তিনি আরজি কর হাসপাতালে ওই সময় এসে পৌঁছালেন কি করে? তিনি কি সেদিন বর্ধমানে ডিউটিতে ছিলেন? তার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি ডিউটিতে থাকেন তাহলে বর্ধমান থেকে তিনি কি করে আরজি করে উড়ে এলেন, এবং কখন এলেন, কেন এলেন, এবং এলেন যখন তিনি সটান পৌঁছে গেলেন 4 তলায় সেমিনার রুমে, যেখানে দেহ পড়ে রয়েছে, যেখানে পুলিশি তদন্ত প্রক্রিয়া চলছে, কেন তিনি সেখানে গেলেন? এবং তার ওখানে বডি ল্যাঙ্গুয়েজ যা দেখা যাচ্ছে ওই 43 সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে, তিনি বেশ বহাল তবিয়তে সেখানে রয়েছেন, তাকে কেউ বাধা দিচ্ছেন না, কেউ তাকে নিয়ে কোনো অস্বস্তি বোধ করছেন না, কেউ কোনো প্রশ্ন তুলছেন না। এবং তিনি শান্তনু দে, যিনি আইনজীবী, যাকে পুলিশ দাবি করেছে যে হাসপাতালের তরফে তাকে ডাকা হয়েছিল, তিনি তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার ঠিক আরেক পাশে রয়েছেন আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসক, যিনি ডেমনস্ট্রেটর দেবাশিস সোম, যাকে সিবিআই দফায় দফায় ডাকছে, তাকে ডাকা হচ্ছে তাকে নিজাম প্যালেসে, তাকেও দেখা যাচ্ছে তার পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, এবং আন্দোলনকারী পড়ুয়ারাই কিন্তু বলছেন যে তিনি তো বহিরাগত, তিনি সেখানে এলেন কি করে? এই বহিরাগতদের ঢুকে পড়া প্লেস অফ অকারেন্সের ভেতরে 51 ফুটের যে ঘরের বর্ণনা দিচ্ছেন পুলিশ আধিকারিকরা, সেই 51 ফুটের মধ্যে শেষ 11 ফুট জায়গার মধ্যে তারা বিচরণ করলেন এতটা লম্বা সময় কি করে? এই প্রশ্নগুলো কিন্তু তুলছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। সুব্রজিৎ, একেবারে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আন্দোলনকারী চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন যে বর্ধমান মেডিকেল কলেজের একজন সিনিয়র ডাক্তার, ঘটনার দিন তিনি শুধু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছচ্ছেন তা নয়, একেবারে ক্রাইম সিনের ভেতরে প্রবেশ করছেন, আর এইখানেই সংশয় প্রকাশ করছেন যারা আন্দোলনকারী চিকিৎসক রয়েছেন। অনিকেত মাহাতো কি বলছেন একবার দেখুন।
এই যে ফুটেজটা সামনে এসেছে সেই ফুটেজেই দেখা যাচ্ছে একজনকে চাপদাড়ি সবুজ জামা পরে রয়েছেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং একে এখনো পর্যন্ত জানা গিয়েছে এর নাম বিবেক ভট্ট, এ আছে বর্ধমান। কেন এত সকালে এই ধরনের লোকজন থাকলো এবং ওই ভিডিও ফুটেজে বিভিন্ন লোকজন আছে, ফলে এইটা তো আমরা বারবার যেটা বলছি যে এভিডেন্স টেম্পারিংয়ের একটা জায়গা বারবার উঠে আসছে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআইও বলেছে। ফলে সিবিআই কাছে আমার অনুরোধ থাকবে এই জায়গাগুলো যা যা উঠে আসছে এই জায়গাগুলোকে সম্পূর্ণরূপে তদন্ত করা হোক এবং তদন্তের আয়তায় এনে যদি এদের পিছনে এভিডেন্স টেম্পারিং থেকে শুরু করে বা অন্য কোনো মোটিভ থাকে, ধামাচাপা দেওয়ার কোনো মোটিভ থাকে, সেই মোটিভগুলোকে সামনে আনা। এই ছেলেটা বর্ধমানের রেসার শোনা যাচ্ছে। একদমই তাই। যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা পরিষ্কার একটা জায়গা বোঝা যাচ্ছে যে কেন তিনি হঠাৎ করে অত সকালে আসতে গেলেন, কীভাবেই বা এলেন। তাহলে এইগুলো তো একটা সন্দেহ, হ্যাঁ এইগুলো তো একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে। তাহলে তদন্ত যারা সংস্থা আছেন সিবিআইয়ের কাছে আমার একান্ত অনুরোধ যে এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে দেখে সঠিক সিদ্ধান্তে আসা হোক। এদেরকে কি বহিরাগত বলা যাবে? অবশ্যই। আরজি করার যদি কেউ না হয়ে থাকে সে কেন আসবে? অবশ্যই তাহলে বহিরাগত, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্যে এগুলোকে আনা হোক, এনে সুষ্ঠু পথে সমাধান করা হোক।